হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা পিএসসি 2022-এ আসা কিছু অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? অরিন্দমের বর্তমান বয়স 40 বছর এবং আশার বর্তমান বয়স 25 বছর। তাহলে কত বছর আগে অরিন্দমের বয়স আশার বয়সের 4 গুণ ছিল? তাহলে খুব সহজ প্রশ্ন, কঠিন নয়, একটু কেয়ারফুলি করতে হবে। তাহলে আমি মনে করলাম যে অরিন্দমের যে বয়স সেটা হচ্ছে আমাদের 40 বছর বলা হয়েছে। আশার বয়স কত বলা হয়েছে? আশার বয়স বলা হয়েছে 25 বছর। এবার বলেছে কত বছর আগে, আমরা সেটাই ধরে নেব, সেই বছর যেটা সেটা আমরা মনে করব এক্স বছর আগে এই শর্তটা ঘটেছিল। তাহলে এক্স বছর আগে অরিন্দমের বয়স কত হবে? অরিন্দমের বয়স নিশ্চয়ই 40 কম হবে, 40 মাইনাস এক্স। আশার বয়স কত হবে? 25 বছর বয়স ছিল আশার, এক্স বছর আগে তার বয়স হবে 25 মাইনাস এক্স। এবার শর্তানুযায়ী কি বলেছে? যে অরিন্দমের বয়স আশার বয়সের 4 গুণ। তাহলে আশার বয়সকে যদি আমরা 4 গুণ করি তাহলে অরিন্দমের বয়সের সাথে সমান হবে। ব্যাস, আমরা দুই দিক সমান করব, তাহলে 40 মাইনাস এক্স সমান 4 ইন্টু 25, 25 4 হয় 100, 100 মাইনাস 4x। এবার যদি 4x টা এইদিকে নিয়ে আসি তাহলে প্লাস 4x, তাহলে 4x মাইনাস x মানে হবে 3x, 3x সমান হবে 100 মাইনাস 40 মানে হবে 60। তাহলে x সমান কত হবে? x সমান হবে 20। তার মানে বুঝতে পারছি অ্যান্সার আমাদের হবে অপশন সি, মানে 20 বছর আগে অরিন্দমের বয়স আশার বয়সের 4 গুণ ছিল। সহজেই আমরা অঙ্কটা করতে পারলাম, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1080 ডিভাইডেড বাই 15 সমান 6 টু দি পাওয়ার কত? তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে? 6 এর পাওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? যেহেতু বেস সমান যদি হয়ে যায় তাহলে পাওয়ারও আমাদের সমান হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখি, 2 এর কিউব লিখলাম ইন্টু 3 টু দি পাওয়ার 4 আমরা লিখলাম, যেগুলো আমাদের রয়েছে। এবার 1080 একে আমরা কি লিখতে পারি? 1080 কে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5 আমরা পাবো। এবার তোমরা যদি এটা করতে চাও তাহলে করতেই পারো, অবশ্যই 1080 কে তোমরা ফ্যাক্টরাইজ করবে। ফ্যাক্টরাইজ করলে দেখবে প্রথমে 10 মানে 2 গুণিত 5 চলে আসবে, তাহলে 10 দিয়ে আমি ভাগ করে দিলে 1080 হয়ে যাবে, মানে 2 ইন্টু 5 একটা থাকলো। এরপর তোমার 108 রয়েছে, তাহলে তোমরাকে 9 দিয়ে ভাগ করবে, 9 একে 9, 9 2 18, তাহলে 9 মানে এখানে 3 এর স্কোয়ার রইলো, আর 4 3 12, 4 মানে এখানে 2 এর স্কোয়ার রইলো আর একটা 3 রইলো, তার মানে এটা 3 এর কিউব। 2 টু দি পাওয়ার, এখানে দেখো 2 এর হচ্ছে তোমার 2 এর স্কোয়ার, সরি 2 এর কিউব হলো 2 আর এখানে 3 আর ইন্টু 5 হয়ে গেল। এটাকে ডিভাইডেড বাই বলেছে 15, 15 মানে 3 ইন্টু 5 হচ্ছে 15, এটা ইজিক্যাল টু হবে 6 টু দি পাওয়ার এক্স। এবার আমরা কি করবো? কাটাকাটি করলে 5 5 কেটে গেল, আর 3 এর পাওয়ার আমরা এখানে দেখে নেবো। তাহলে এখানে 2 এর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 6 কিন্তু 3 এর পাওয়ার দেখো 3 এর কিউব আছে, একটা কমিয়ে দিলে 3 এর স্কোয়ার হলো, তার মানে সেটা হয়ে গেল 3 টু দি পাওয়ার 6। তার মানে এগুলোকে যদি আমরা মার্জ করি তাহলে অবশ্যই হয়ে যাবে 6 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 6 টু দি পাওয়ার x। তাহলে দুই দিকে পাওয়ার যদি বেস যদি আমরা সমান করি তাহলে পাওয়ার সমান হবে, তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে বলতে পারি x ইজ ইকুয়াল টু 6 হবে। অপশন বি আমাদের উত্তর। খুবই সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি করলে কিন্তু আমরা উত্তর করে নিতে পারবো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে ঘন্টায় 72 কিলোমিটার বেগে একটি ট্রেন 325 মিটার দীর্ঘ একটি সেতুকে মাত্র 25 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যদি কোনো ট্রেন কোনো সেতুকে অতিক্রম করে তাহলে সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমরা এখানে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা ধরে নেব এক্স মিটার, তার মানে ট্রেনটাকে পুরো কভার করতে হবে কত? এক্স প্লাস 320, মানে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য ট্রেনটাকে টোটাল অতিক্রম করতে হবে। এবার অতিক্রম কে করবে? ট্রেন করবে। তাহলে ট্রেনের যে গতিবেগ 72 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এর জন্য ফর্মুলা জানি, কি করতে হবে? কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5/18 দিয়ে গুণ করলে 18, 18 তোমার হচ্ছে কাটাকাটি করলে 4, 18 4 72, তাই তো, মানে 9 8 72, 18 4 72, তাহলে অ্যান্সার হয়ে যাবে 20 কিলোমিটার, মানে 20 মিটার পার আওয়ার, 20 মিটার পার সেকেন্ড, এটা হলো গতিবেগ। ব্যাস, তাহলে এবার আমরা কি করব? তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, তাহলে এক্স প্লাস 325 এই যে মিটার, এটা থেকে 25 সেকেন্ডে কভার করতে হবে। এবার আমরা যদি ঐকিক নিয়ম করতে পারি অথবা সময় দূরত্বের যে আমাদের ত্রৈরাশিক সেরকমও করতে পারি, তার মানে এখান থেকে আমরা বের করে নেব। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার আর 25 সেকেন্ডে যাবে এক্স প্লাস 325 মিটার। তাই সেখান থেকে আমরা যদি সমান করি তাহলে এক্স প্লাস 325
সমান কি হবে 25 গুণিত 20 হবে। কোনাকুনি আমরা গুণ করবো, তাহলে x সমান কত হবে 25 দুইয়ে 50 মানে 500 মাইনাস 325 325 সমান অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 175 175 মিটার আমাদের উত্তর হবে। তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ, যদি একটু কেয়ারফুলি করো তাহলে কিন্তু আমরা ইজিলি অঙ্কটা করে নিতে পারবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর, ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমরা অনলি 99-এ কালেক্ট করতে পারো, যার মধ্যে WBP, KP, GK, রেলওয়েজ এর স্টাডি মেটেরিয়াল উইথ প্র্যাকটিস সেট এবং ম্যাথমেটিক্সের অধ্যায় ভিত্তিক সাজেশন তোমরা সবই 99-এ অ্যাভেল করতে পারবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা PDF কেনার লিঙ্ক পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলছে পায়েল ঘন্টায় 3 কিলোমিটার গতিতে স্কুলে গেলে স্কুলে পৌঁছতে 15 মিটার দেরি হয়, এবং ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে স্কুলে 15 মিনিট আগে পৌঁছয়, তাহলে স্কুলের নির্দিষ্ট সময় কত? এই অঙ্কটা করার সব থেকে বড় ভুল আমরা কি করে ফেলি, আমরা যদি অঙ্কটা করতে গিয়ে স্কুলের নির্দিষ্ট সময়টাকে ধরে নিই, যে মনে করি 1 ঘন্টা পরে গিয়েছে, তারপর আমরা ক্যালকুলেশন করা শুরু করি। এখানে কিন্তু অঙ্কটার সঙ্গে সঙ্গে সেটাই ভুল হয়ে যাবে। আমরা যদি এক্সটাকে মানে স্কুলের সময়টাকে আমরা ধরে নিই, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা অঙ্কটা করতে গিয়ে সমস্যায় পড়ে যাব। বলবে স্যার তাহলে কিভাবে আমরা করব? আমরা এখানে ডিস্টেন্সটাকে ফিক্স ধরে নেব, মানে এই যে স্কুল রয়েছে, স্কুল থেকে তার যে বাড়ি, তার যে বাড়ির যে ডিস্টেন্স, সেটাকে আমরা ফিক্সড মনে করে নেবো, কারণ এটা তো চেঞ্জ হবে না, এটাকে আমরা ডি মনে করে নেবো। এবার দেখো আমাদের সহজ হয়ে যাবে। তাহলে এই ডিস্টেন্সে যদি 3 কিলোমিটার পার ঘন্টায় যায়, তাহলে সময় লাগবে ডি ডিভাইডেড বাই 3, আর যদি 4 কিলোমিটার পার ঘন্টায় যায় হবে ডি ডিভাইডেড বাই 4। এবার যদি কম স্পিডে যায় তাহলে বেশি সময় লাগবে, যদি বেশি স্পিডে যায় কম সময় লাগবে। এবার এর পার্থক্য কত? 15 মিনিট অ্যাডভান্স যায় যদি স্পিডে, স্লোতে যায় দেরিতে যায়, আর হচ্ছে 15 মিনিট আগে পৌঁছায় যদি সে বেশি স্পিডে যায়। তার মানে দুদিকের পার্থক্য কত? 15 30 মিনিট, মানে আধ ঘন্টা, মানে হাফ ঘন্টা হবে। যেহেতু আমরা ডিস্টেন্সটা ধরেছি আর গতিবেগটাকে কিলোমিটার পার ঘন্টায় ধরেছি, সেই জন্য আমাদের এটা ঘন্টায় লিখতে হবে হাফ, নাহলে আমরা 30 মিনিটস লিখতে পারতাম যদি আমরা মিনিটে করে নিতাম। ব্যাস, এখান থেকে আমরা ডিস্টেন্সটা ক্যালকুলেট করে নেবো। তাহলে ডিস্টেন্স কত হবে? ডি ইজিক্যাল টু হবে, দেখো 4 3 12 লসাগু হবে, আর ডিভাইডেড বাই 2 2 দিয়ে ভাগ হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6। দেখো খুব ইজিলি আমরা বলে দিলাম যে স্কুল আর বাড়ির মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। এবার দেখো বুঝতেই পারছো খুবই সহজ। তার মানে সে যদি 3 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে তার সময় লাগবে কত? 6 ডিভাইডেড বাই 3, মানে 2 ঘন্টা। কিন্তু 2 ঘন্টা তো নয়, কারণ কি সে 15 মিনিট দেরি করে পৌঁছেছে। তাহলে 2 ঘন্টায় যদি সে পৌঁছয়, তার 15 মিনিট লেট হয়েছে, তাহলে অ্যাকচুয়াল টাইম কত? তাহলে 2 ঘন্টা থেকে আমরা 15 মিনিটটা বিয়োগ করব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1 ঘন্টা 45 মিনিট। তাহলে দেখো সহজেই আমরা করতে পারলাম, কিন্তু আমরা যদি নির্দিষ্ট সময়টাকে ধরে নিয়ে করতাম, তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে ভীষণ সময় লাগতো এবং জটিল হতো। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে এ এবং বি একটি কাজ করে 6 দিনে, একত্রে কাজ করে 6 দিনে। এ একই সময় এ বি এর দ্বিগুণ কাজ করে, তাহলে এ একা কত দিনে কাজ করবে? ভীষণ সহজ একটা প্রশ্ন। এ আর বি একত্রে কাজটা করে 6 দিনে। এ বি এর দ্বিগুণ সময়, তার মানে বি যদি কোনো কাজ, বি এর যদি এফিসিয়েন্সি এক্স ইউনিট ধরি, এর এফিসিয়েন্সি হবে 2x, তার মানে একসাথে 3x এফিসিয়েন্সি নিয়ে তারা 6 দিনে কাজ করে। তাহলে 3x ইন্টু 6, এটা হবে কত? এটা হবে আমাদের টোটাল ওয়ার্ক, মানে পুরো যে কাজটা সেটাই হচ্ছে 3x ইন্টু 6, মানে 18x হবে টোটাল কাজ। এবার বলছে এ একা কত দিনে কাজ করে, তাহলে এ একা একদিনে করে কত? 2x। টোটাল কাজ কত? 18x, তাহলে 18x ডিভাইডেড বাই 2x, কাটাকাটি আমরা যদি করি x x কাটাকাটি হয়ে হলো 9, তাহলে এ একা 9 দিনে কাজটা করবে। দেখো ভীষণ সহজ অঙ্ক, বোঝা গেল আশা করি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি কাজ 30 জন লোক 15 দিনে করে, সেই কাজটি 10 দিনে শেষ করতে হলে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে? এখানে দেখো কম বেশি একই কনসেপ্ট, লোক ইন্টু দিন যদি আমরা গুণ করি মোট কাজ পাই, তাহলে 30 জন লোক 15 দিনে যে কাজটা করে সেটা হচ্ছে মোট কাজ। এবার কাজটা যদি 10 দিনে শেষ করতে হয়, তাহলে লোক লাগবে, মনে করলাম x জন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে, তাহলে লোক লাগবে কত? আমাদের আগে ছিল 30 জন লোক, এখন আরো x জনকে নিয়োগ করতে হবে। ব্যাস, এটা আমাদের দুই দিকের কাজটা সমান করলাম। ব্যাস, এখান থেকে আমরা 30 প্লাস x বের করে নেব, তাহলে সমান কত হবে? সমান হবে 30 ইন্টু 15 ডিভাইডেড বাই 10, কাটাকাটি করলাম, অ্যান্সার হয়ে গেল 30, 15 3 45। এবার x সমান কত হবে? 45 থেকে 30 ভাগ করলে হবে 15। তাহলে ডেফিনেটলি আরো 15 জন এক্সট্রা লোক নিয়োগ করতে হবে, তাহলে কাজটা 10 দিনে কমপ্লিট হয়ে যাবে। সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলছে সাহেব এবং সুজন যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে সাহেবের কত টাকা ক্ষতি হলো? তাহলে এখানে দুজনের অংশীদারিত্বের কারবার বলা হয়েছে, তাহলে দুজনে কত টাকা ইনভেস্ট করেছে সেটার আগে অনুপাত বের করবো। তাহলে সাহেব আর সুজনের টাকার অনুপাত
15, 1500 এবং 1000, তাহলে করলে হবে 3:2। এই অনুপাতে তারা টাকাটা ইনভেস্ট করেছে। তাহলে ব্যবসায় যদি 75 টাকা ক্ষতি হয়, তাহলে সাহেবের ক্ষতি কত? সাহেবের ক্ষতি 3/5 অংশ। কত টাকার মধ্যে? 75 টাকা টোটাল ক্ষতি। তাহলে 75-এর মধ্যে তার কত টাকা? 5 দিয়ে করলাম, 5 একে 5, 15 5 75, তাহলে অ্যান্সার হলো 45 টাকা। তাহলে সাহেবের ক্ষতি হলো 45 টাকা। এবার যদি সুজনের ক্ষতি জিজ্ঞেস করতো, তাহলে আমরা 2 দিয়ে গুণ করতাম, 2/5 দিয়ে, তাহলে 15 দিয়ে 30 টাকা হতো যদি এটা সুজনের ক্ষতি জিজ্ঞেস করতো। এবার 45 প্লাস 30 যোগ করলে দেখো 75 হচ্ছে, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। এভাবে আমরা ভেরিফাই করে নিতে পারি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটা বীজগাণিতিক অঙ্ক দেওয়া আছে, x = 2 + √3, x + 1/x সমান কত? এবার এটা দেখো, x সমান দেওয়া আছে 1/x, যদি তোমরা চাও এর মান বের করতে পারো করণী নিরসন করে, মানে 1/2 + √3 রয়েছে। এবার তুমি এটাকে উপর নিচে আমাদের 2 - √3 দিয়ে গুণ করতেই পারো, দিয়ে 2 + √3 আর নিচে 2 - √3 করলে, এবার তারপরে যদি করো তাহলে দেখবে উপরে 2 - √3 আছে, নিচে 4 - 3 হয়ে গেল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 - √3। এবার এটা আমি কেন দেখালাম? এটা কিন্তু করার দরকার নেই, তার কারণ যখন তোমরা অঙ্ক করবে, যখন যেভাবে x + 2 √3 যদি থাকে, একটু খেয়াল করে নেবে যে যদি স্কোয়ারে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি 1 হয়, তাহলে সঙ্গে সঙ্গে এর অনন্য 1/x সবসময় 2 - √3 হবে। এরকম ভাবে আরো অনেক অঙ্ক থাকে, যদি x = থাকে তোমার ধরো 5 √5 মাইনাস তোমার ধরো হচ্ছে 2, √5 + 2 যদি থাকে, তাহলে এখানে 1/x সমান কি হবে? তুমি ডেফিনেটলি না দেখেই বলতে পারো √5 - 2 হবে। বলবে স্যার কেন? দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 হচ্ছে, তাহলে এটা পসিবল হয়ে যাবে। তাহলে এটা একটু কেয়ারফুলি যদি করো তাহলে কিন্তু পেয়ে যাবে। ব্যাস, এবার দুটোকে যোগ করে দাও, x + 1/x মানে 2 + √3 প্লাস 2 - √3 যোগ করে দেবে, তাহলে √3 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 2 + 2 মানে 4। সহজেই অঙ্কটা হবে, বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু একটু কেয়ারফুলি যদি করো আমরা কিন্তু করতে পারবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। a + b সমান বলেছে √5, a - b বলেছে √3, তাহলে a স্কোয়ার + b স্কোয়ার কত? দেখো, a স্কোয়ার + b স্কোয়ারের ফর্মুলা আমরা জানি কি, a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এখানে আমরা a + b এর মান জানি √5, তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে আমাদের অ্যান্সার হচ্ছে 5 এর √5 মানে 5 - 2ab। কিন্তু সমস্যার ব্যাপার একটাই যে 2ab এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া নেই, তাহলে তার জন্য আমাদের সূত্র বের করতে হবে। সূত্র আছে 4ab। 4ab সমান কি, a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার। তাহলে a + b এর হোল স্কোয়ার কি, √5 এর স্কোয়ার মানে 5, a - b এর হোল স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে 3, তাহলে অ্যান্সার হবে 2। তাহলে 4ab সমান যদি 2 হয়, তাহলে 2ab সমান কত? 2ab সমান 1 হবে ডেফিনেটলি। তাহলে এই মানটা আমরা এখানে ইনসার্ট করে দেবো, তাহলে 5 - 2ab মানে 5 - 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4। তাহলে খুবই সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি করলেই দেখো এটাও আমাদের হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এখানে একটা জ্যামিতির অঙ্ক দেওয়া আছে, এখানে ছবিটা ভীষণ ভাইটাল, ছবিটা যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক করাটা কষ্টকর হবে। বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। দেখো ছবিটা খেয়াল করো, দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সি বিন্দু, এদের মাঝখানের যে বিন্দুটা সেটা হচ্ছে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। একটা সাধারণ এ বি হচ্ছে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শক মানে যেটা এর এ কেও স্পর্শ করছে, বি কেও স্পর্শ করছে, এটা সাধারণ, এটা স্পর্শক। এটা দেখো ছবিটা এখান থেকে শুরু হবে, দিয়ে তোমার এখানে টাচ করে চলে যাবে। তাহলে আমরা মনে করলাম এটা এ, এটা বি। ব্যাস, এবার বলেছে যে এখানে এ সি বি কোণের মান বের করতে বলেছে। আমি জয়েন করলাম এখানে এ সি বি, এটা বের করতে বলেছে। তাহলে এটা করার আগে দেখো কিছু আমাদের প্রপার্টিজ রয়েছে, সেগুলো আমরা যদি বীজগণিতের মানে জ্যামিতির মনে রাখি তাহলে করতে পারবো, নাহলে কিন্তু অঙ্কগুলো খুব কঠিন হবে। আমি একটু প্রসেসটা বলে দিচ্ছি। এর মাঝখান থেকে একটা সাধারণ স্পর্শক আমি ড্র করব, যেটা আমাদের পি হবে, এবং এখানে দেখা যাবে যে এই যে পি এ সি কোণটা আর পি সি বি এই কোণটা কিন্তু সমান হবে। আবার পি বি সি এই কোণটা আমাদের বিসিপি এই কোণটাও কিন্তু সমান হবে, ঠিক আছে। অর্থাৎ সেখান থেকে আমরা বলতে পারি যে এপি সমান পিসি হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হবে। আবার তোমার বিপি এটা সিবি এর সঙ্গে সমান হবে। অর্থাৎ আমি যদি ক্যালকুলেট করে দেখি, এই যে ত্রিভুজের যে চারটে কোণ, এই চারটে কোণ যোগ, এই যে তিনটে কোণ আছে, এই কোণ আর উপরের এই কোণটা, এই সাইড দুটো সাইড রয়েছে, এই চারটে কোণ যোগ করলে আমাদের 180 হবে। আর যেহেতু এটা অক্ষ অপরের সাথে সমান রয়েছে, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে দেখবো এদিক আর এদিক যোগ করলে আমাদের অ্যান্সার 90 ডিগ্রি হবে। এটা ডিটেলস থিওরি আছে, থিওরিটিক্যালি বোঝালে বুঝতে পারবে, কিন্তু যেহেতু এখানে এই ক্লাসের মধ্যে এতটা তো বোঝানো সম্ভব নয়, সেই কারণে এটার অ্যান্সার 90 ডিগ্রি হবে। এটা মনে রাখার চেষ্টা করবে।
পরবর্তী প্রশ্ন, 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান কত? দেখো cos 3 থিটা 2 cos 3 থিটা সমান যদি 1 হয় তাহলে ডেফিনেটলি cos 3 থিটা সমান হবে হাফ। হাফ মানে cos এর কত ডিগ্রি? cos 60 ডিগ্রির সঙ্গে সমান হয়, তাহলে ডেফিনেটলি 3 থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি, থিটা সমান হয়ে যাবে 20 ডিগ্রি। খুবই সহজ প্রশ্ন, অপশন সি অ্যান্সার আমরা বোঝা গেল। আচ্ছা, আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। রম্বস মানে যার চারটে বাহুই সমান হবে, তার কর্ণের দৈর্ঘ্য একটা দেওয়া আছে 24, একটা দেওয়া আছে 10। তার মানে এখানে দুটো মানে রম্বস এ বি সি ডি দেওয়া রইলো, এর মধ্যে বড় বাহুটা হচ্ছে এসি আর ছোটটা হচ্ছে বিসি বিডি। তাহলে ডেফিনেটলি এসি সমান যদি 24 হয় আর বিডি সমান যদি 10 হয়, আমরা জানি রম্বসের দুটো কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল হবে। এবার যেহেতু পুরোটা 24, তাহলে এই হাফ হাফ এটা 12 হবে, এটা 5 হবে। তাহলে এখানে একটা সমকোণ আমরা দেখতে পাচ্ছি, যদি ও ধরে নিই তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও মানে এ ও বি এর, তার একটা বাহু 12 যেটাকে লম্ব বলতে পারি, আর একটা বাহু 5 যেটা ভূমি বলতে পারি। তাহলে অতিভুজ কত হবে? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এর বর্গমূল হবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 169, তার বর্গ হবে 13। তাহলে 13 মানে একটা বাহু 13 মানে প্রত্যেকটা বাহুই 13 হবে, কারণ রম্বসের চারটে বাহুই সমান। তাহলে পরিসীমা কত হবে? 13 গুণিত 4, 13 4 52 সেন্টিমিটার হবে রম্বসটির পরিসীমা। বোঝা গেল? ভীষণ সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি করলেই হবে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।